याद पिया याद पिया के याद पिया की याद पिया के आए हाँ ये दुख सहना जाए है ये दुख सहना जाए हैरान याद पिया के याद पिया के याद पिया के वाह 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 याद पिया के आए। স্বাগতম সুরের গল্প অনুষ্ঠানে। আজকের আড্ডায় থাকছে রাতুল হালদার। রাতুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের স্টুডেন্ট, উচ্চাঙ্গ সঙ্গীতের স্টুডেন্ট। তার মেজর হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত। রাতুল কেমন আছো? স্যার ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, ভালোই থাকি, চেষ্টা করি ভালো থাকার। তো আর গান বাজনা হলে তো কথাই নেই। রাতুল, তুমি এই যে এত কঠিন একটা গান গেয়ে ফেললে, এটা কি জিনিস? ঠুমরি? জি স্যার, ঠুমরি, বাড়ি গোলাম আলী খান সাহেবজির ঠুমরি। আচ্ছা, ঠুমরি কোন রাগের উপর এটা? এটা হচ্ছে হেমন্তের উপরে। হেমন্ত, আবার ভিন্ন স্বরাজ্য শোনা যায়, তাই না? জি স্যার, এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি রয়েছে। হ্যাঁ, যেহেতু হচ্ছে অবক্রমে আবার পঞ্চম এবং ঋষভ লাগছে, এটা তো আবার কৌশিক ধ্বনিতে নেই। কৌশিক ধ্বনি এক একজন এক এক রকম করে গায়, মতান্তর আছে। কবে থেকে তুমি গান বাজনা শুরু করেছো? আমার গান বাজনার শুরু বাবা মায়ের হাত ধরেই। আচ্ছা, তো বাবা মায়ের ইচ্ছাতে আমার সম্ভবত 4-4.5 বছর বয়সে হাতে খড়ি সঙ্গীতে। এরপর স্বরলিপি মানে সঙ্গীতের স্বরের সাথে পরিচিত হওয়ার পর 4.5 বছর বয়স থেকে 5 বছর বয়সের মধ্যেই আমার প্রথম গুরু শ্রী প্রশান্ত কুমার রায় স্যার, ওনার কাছে আমার ওখান থেকেই আমার প্রথাগতভাবে গান শেখা শুরু। আচ্ছা আচ্ছা, তারপরে স্কুল কোথায় তোমার? আমার স্কুল খুলনাতে, খুলনার মোংলা বন্দর যেটা। আচ্ছা, মোংলার বন্দর শহরে আমি ওখানে বেড়ে উঠেছি আমার ছোটবেলা থেকে। আমার স্কুল সেন্ট পলস হাই স্কুল। বাহ। এরপরে তোমার যে গুরুর কাছে গান শিখছিলে, ওনার কাছেই তো তোমার গান এখনো চলছে নাকি পরে? আমি আমার স্কুল জীবন পর্যন্ত ওনার কাছে তালিম নেওয়ার সুযোগ হয়েছে। পরবর্তীতে আমি ইন্টারমিডিয়েট পড়ার সুবাদে আমি ঢাকাতে চলে আসি। আমি নটরডেম কলেজে পড়াশোনা করেছি। তখন ওই আসার আগ পর্যন্ত স্যারের কাছে তালিম পেয়েছি আমি। আচ্ছা, কলেজে পড়ার সময় তুমি গান শেখোনি? কলেজে পড়ার সময় হচ্ছে কিছুদিন এক দাদার কাছে শিখেছিলাম, সুদীপ্ত শেখর দে দাদা, ওনার কাছে কিছুদিন তালিম নেওয়ার সুযোগ হয়েছে। পরবর্তীতে আর কি যেটা হয়, একাডেমিক্স প্রেসারে কিছুদিন আর কি অফ ছিল পরে। আচ্ছা, তারপর তো একবারে সঙ্গীত বিভাগ। হ্যাঁ, একদম আমার স্বপ্নের জায়গাটা। আচ্ছা, তো স্বপ্নের জায়গার কথা আমরা শুনবো, গানে গানে শুনবো, এবং রাতুলের যে সুরের গল্প, রাতুলের যে সুরের জার্নি, এই জার্নি আমরা অলরেডি শুরু করে দিয়েছি। ছোটবেলা থেকেই দেখবেন যে প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা যেটা কমন বিষয় পাই, সেই বিষয়টা হলো যে বাবা মার উৎসাহ, এবং বাবা মাও ঘরে গান বাজনা করতেন বা সুরের মানুষ বা সুর ভালোবাসতেন। ওই কারণে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা
প্রত্যেকটা শিল্পী এটা হেরিডিটি, রক্তের সাথে মিশে যায়। যাদের সুরের বন্ধন আছে তারা একটা সময় গিয়ে তার পরিবারের ধারাতে সুর বইতে থাকে। তো তার ব্যত্যয় রাতুলের ব্যাপারেও ঘটেনি। তারপর তুমি সঙ্গীত বিভাগে ভর্তি হয়েছ, আমরা গল্প শুনবো, একটা গান শুনবো। সুবি নন্দী স্যারের একটা গান গাওয়ার চেষ্টা করছি। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো, ওই পাহাড়টা বোবা বলে কিছুই বলে না। তোমরা কেন বোঝো না যে কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো। ধরতে বুকে এক ফোঁটা জল, কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল। ধরতে বুকে এক ফোঁটা জল, কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল। তোমরা দেখো বৃষ্টি নূপুর, তোমরা দেখো বৃষ্টি নূপুর, দেখো না আঘাত ছাড়া মেঘ তো বলে না। ওই কালো মেঘ বোবা বলে কিছুই বলে না। তোমরা কেন বুঝো না যে কারো বুকে দুঃখ নিয়ে কাব্য চলে না। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো। বাহ বাহ, তোমার গানের পছন্দটা একটু ক্লাসিক্যাল বেসড না, একটু সেমি ক্লাসিক্যাল হলে গাইতে ভালো লাগে, আমি স্বাচ্ছন্দ্য বোধ টানে তোমাকে? হ্যাঁ, খুব টানে স্যার। আচ্ছা, তো এই সঙ্গীতের সুর বা এই যে গান বা এই যে ক্লাসিক্যাল বেসড গান, এই যে সুরের যে জনরটা, এটা তোমাকে কবে থেকে টানছে? তোমার মনে পড়ে যে আমার গান এই সময় থেকে ভালো লাগা শুরু হয়েছে, যখন বোধ হয়েছে? আমার ছোটবেলা থেকে যখন বেসিক যেটা তালিম, পাল্টা, এরপর ঠাট্টাগুলোর সাথে পরিচয়, এটা হওয়ার পর আমার গুরুজি উনি হচ্ছেন আমাকে নজরুল গীতিতে তালিম দেওয়া শুরু করেন। তো আমি বোধহয় তখন নজরুলের শূন্য এ বুকে এই গানটা শিখছিলাম। তো ততদিনে হচ্ছে আমার ঠাট্টাগুলোর সাথে পরিচয় হয়েছে, ছোট ছোট একটু একটু দুটো একটা বন্দিশ হয়তো শিখেছি। তখন আমি হয়তো ক্লাস 5-6-এ পড়ি, আমার বয়স 10-12 বছর এরকম হবে। তো তখন হচ্ছে একটু একটু লুকিয়ে লুকিয়ে ইন্টারনেট ব্যবহার করতে শুরু করেছি। তো একদিন আমার স্যার বললেন যে অজয় চক্রবর্তীর এই গানটা একটু শুনে দেখো। আচ্ছা। তো উনি তো শাস্ত্রীয় সঙ্গীতের দিকপাল, তো ওনার নাম দিয়ে সার্চ দিতে এরকম গান চলে এসেছিল, খেয়াল যেগুলো। তো আমি কি অবাক হলাম যে 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টার এক একটা ডিউরেশনের ভিডিও। তো এবার ওগুলো ওপেন করতে শুরু করলাম।
আমি জানি না, তখন আমার শুরুতে তো বিলম্বিত খেয়াল গাওয়া হয়, আমার তখন বিলম্বিত খেয়ালের সাথে পরিচয় হয়ে ওঠেনি। আমি জানি না কেন জানি ওই জিনিসটা আমাকে খুবই টানতে শুরু করলো। তো আমি মনে করি এটা আমার এই চয়েসটা বা আমার এই শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি বা সেমি ক্লাসিক্যাল ঘরানার প্রতি যে আগ্রহটা বা এই জিনিসটা যে আমাকে টানে, এটা আমার বোধহয় এটা ঈশ্বর প্রদত্ত। কারণ আমি জিনিসটার সাথে পরিচয় হওয়ার আগ থেকেই জিনিসটা আমাকে টানতে শুরু ভালো ভালো লাগতো। এরপর আমি আমার গুরুর সাথে ব্যাপারটা শেয়ার করলাম যে এটা আসলে কি। এরপর তার মাধ্যমে এটার সাথে পরিচয় যে এভাবে শাস্ত্রীয় সঙ্গীতের জিনিসগুলো অ্যাকচুয়ালি কাজ করে বা ব্যাপারটা এরকম। বাহ, আমরা গল্প করছি, সুরের গল্প। আড্ডায় আছে রাতুল হালদার। রাতুল তার সে কিভাবে এই সুরের যাত্রায় এলো, সুরের গল্প কিরকম, তার কিভাবে তাকে সুরটা টেনেছে, কিভাবে আসলে সেমি ক্লাসিক্যাল গান তার পছন্দ হয়েছে, বা আসলে মোদ্দা কথা যেটা সেটা হলো যে সুর হেরিডিটি, সুর আসলে কোথাও না কোথাও একটা থাকতে হয়, যেই স্রোতের ধারাটা বংশ পরম্পরায় আসে না, তো তারও এরকম হয়েছে। সেটা হয়তো সে প্রথমে বুঝতে পারেনি, কিন্তু আসলে এরকমটাই হয়। তো তারপর তুমি পড়াশোনা করছো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছ, আমরা গল্প শুনছি, আবার গান শুনবো। আচ্ছা স্যার। আমি যে যে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল। আমি যে যে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল নীল। আমি যে যে দেখি সারাদিন, কবরিতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায় থর থর মধুর কাপা। কবরিতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাপা। তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল। আমি যে যে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল নীল। আমি যে যে দেখি সারাদিন। বাহ বাহ, শ্যামল মিত্র, এই গান এই গান এই গান গাইলেও তো চর্চা করতে হয়, চর্চা ছাড়া এই গান বোধহয় গাওয়া পসিবল না, তাই না? অবশ্যই অনেক অর্নামেন্টেশন আছে গলার, যেগুলো চর্চা ছাড়া এই গান গাওয়া আমার মনে হয় না পসিবল। তো তারপরে যে সঙ্গীত বিভাগে যে পড়ছো, তোমার আগের যে শিক্ষা, তারপরে এসে একেবারেই সঙ্গীত বিভাগে এবং সঙ্গীত, শুধু সঙ্গীত নিয়েই পড়া, এর মধ্যে কি তফাৎ বা কি আলাদা উপলব্ধি তোমার হলো? আগের আমার সঙ্গীত জীবনটা যেমন ছিল, রোজ স্নান করা, ভাত খাওয়া, স্কুলে যাওয়ার মতোই, জাস্ট একটা ডে টু ডে লাইফের একটা পার্ট ছিল, যে গান শিখছি, প্র্যাকটিস করছি, এরকম। তবে তখন থেকে একটু একটু করে স্বপ্ন লালন করতে শুরু করেছিলাম যে যদি কোনোদিন সম্ভব হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে সুযোগ যদি পেতে পারি আমি। তো ওখান থেকে যখন আমি এখানে আসলাম, তখন জীবনটাই সম্পূর্ণ বদলে গেল। আগে হচ্ছে ডে টু ডে লাইফের একটা পার্ট ছিল, এখন এটাই আমার লাইফ হয়ে গেছে। অন্যগুলা ডে টু ডে, হ্যাঁ, এইটাই মেজর আর কি। হ্যাঁ, তো তোমার সারাদিনে রাতে মিলিয়ে কতক্ষণ প্র্যাকটিস করো বা করতে পারো? স্যার, চেষ্টা করি 4 থেকে 5 ঘন্টা সময় দেওয়ার। আচ্ছা, এই যে তোমার যে তুমি পিওর ক্লাসিক্যালের
মানুষ, তাই তো? তোমার মেজর সাবজেক্ট হচ্ছে ক্লাসিক্যাল। তো আমরা একটা ঠুমরি টুমরি কিছু শুনি। আরেকটা শুনি ঠুমরি। तरस गए नैना मोरे तरस गए आजा बालम परदेसी है आजा बालम परदेसी नैना मोरे तरस गए आजा बालम परदेसी है आजा बालम परदेसी। वाह, क्या बात। এই যে তোমাদের যে উচ্চাঙ্গ সঙ্গীতের যে জার্নি, তোমার এই উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা? আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, তো প্রথম দিনের প্রথম ক্লাসটাই ছিল আপনার, তাই? হ্যাঁ। তো ওই দিন আপনি ক্লাসে একটা কথা বলেছিলেন, যে কথাটা আমাকে অন্যভাবে ভাবতে শিখিয়েছিল, সেটা হচ্ছে সঙ্গীত করে তো সুরের বিনিময়ে আমরা নাম যশ খ্যাতি নানা কিছু অর্জন করি, কিন্তু সুরকে বা সঙ্গীতকে আমরা কতটুকু দিতে পারি। এই কথাটা আমাকে খুব গভীরভাবে ভাবিয়েছিল। তো তখন মনে হলো, যেহেতু আমি সঙ্গীত নিয়ে পড়াশোনা করতে এসেছি, তো আমি খুব করে চাইবো, আমি যদি জানি না সেটার কতটুকু যোগ্যতা আমার আছে, বাট আমি নিজেকে সেভাবে গড়ে তুলতে চেষ্টা করব যাতে আমি সঙ্গীতকে কিছু কন্ট্রিবিউট করতে পারি। এবং আর.ডি. বর্মন আমার একজন খুব পছন্দের কম্পোজার। উনি যেরকম পপ এবং আমাদের ইন্ডিয়ান মিউজিক একটা কোল্যাব করেছিলেন, ওনারই পিতা শচীনদেব বর্মনজি, উনি বাংলার যে ফোক সং এবং আমাদের শাস্ত্রীয় সঙ্গীত সেটার একটা মেলবন্ধন ঘটিয়েছিলেন। এরপর হচ্ছে সলিল চৌধুরী, উনি হচ্ছে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল এন্ড ইন্ডিয়ান ক্লাসিক্যাল একটা দারুণ কোল্যাব করেছেন, একটা নিজেদের একটা আলাদা ছাপ রেখেছেন। তো আমারও এরকম একটা ইচ্ছা, ছাপ রাখার ইচ্ছে, আমার আলাদা কিছু একটা তৈরি করার ইচ্ছা, যাতে আমি সঙ্গীতকে কিছু কন্ট্রিবিউট করতে পারি। আসলে আমি যেভাবে বলেছিলাম বা বলি বা ভাবি, সেটা হলো যে শুধু চাই কেন, শুধু তো চাই না। সঙ্গীত আমার ভালো লাগার বা ভালোবাসার জিনিস, এটা আমার কাছে ইবাদত, আমার কাছে প্রার্থনা। এটাই প্রার্থনা আমি করেই যাই। আমি কি পেলাম না পেলাম বা কি পাবো, ডাজন্ট ম্যাটার। তো এটা হচ্ছে আমার মোটো আর কি। সঙ্গীত করে কি পেতে কেন হবে? ফুল ফুটলে তবে তো গন্ধ বেরোবে, গন্ধ বেরোলে মানুষ আসবে, আহা কোথায় ফুটেছে। সেরকম গাইতে পারলে মানুষ এমনি খুঁজে নেবে, মানুষের কাছে যাওয়ার কোনো দরকার নেই। যাই হোক, আমরা একেবারেই শেষ পর্যায়ের দিকে আছি। রাতুলের অনেক গল্প শুনলাম, দীর্ঘযাত্রা, এবং রাতুলের এই যে রাতুল কি হতে চায়, কিভাবে হতে চায়, কিভাবে সঙ্গীতে কন্ট্রিবিউট করতে চায়, সঙ্গীত তার ভিতরে কিভাবে আসলে আছে, সঙ্গীতকে কিভাবে সে ধারণ করে, সমস্ত বিষয়ে আমরা হয়তো কিছুটা অনুধাবন করতে পারলাম। তো এই সঙ্গীত সম্পর্কে যারা লিসেনার, যারা শুনছে, তাদের সম্পর্কে তোমার কি বার্তা আছে? সঙ্গীত করলে কি হয়, বা সঙ্গীত কেন তুমি করো, বা কি হবে সঙ্গীত করলে, বা কি বার্তা তুমি দিতে চাও?
সঙ্গীত আমি করছি সেটার উত্তর হচ্ছে, সঙ্গীত আমি বোধ করি সঙ্গীত আমার জীবনের পরিপূর্ণতা দান করেছে, সেজন্য আমি সঙ্গীত করছি। আর একটা কথা আমরা সচরাচর বলে থাকি, কিন্তু আমরা হয়তো সেটা মেনে চলি না, যে বা বিশ্বাস করতে চাই না। সেটা হচ্ছে, সঙ্গীত কখনো, যারা সঙ্গীতের সাথে যুক্ত থাকে তারা কখনো ভুল পথে যেতে পারে না বা ভুল কাজ করতে পারে না। বা যে সমাজে এখন আমাদের এত ধরনের বিশৃঙ্খলা, তো এই বিশৃঙ্খল মানুষদের মধ্যে একটা মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না যারা সঙ্গীতের সাথে সংশ্লিষ্ট। আচ্ছা, মানে সঙ্গীত মানুষকে সঠিক রাস্তা দেয়। যদি সে সঠিক সঙ্গীত করে বা সঠিক গুরুর অনুকূলে যায় আর কি, সঠিক গুরুর সান্নিধ্য পায়, তাহলে আমার মনে হয় যে গুরু তাকে মানুষ বানানোর পথেই ধাবিত করবে, অন্যায়ের পথে না। তো এটা আমারও যুক্তি, এবং আমারও মনে হয় যে সংস্কৃতি করলে অন্য কিছুর চাপ হয়তো মাথায় থাকে না। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছে অনুরোধ রইল, রাতুলের জন্য আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন, সে যেন তার স্বপ্নের সমান বড় হতে পারে, সে যেন সঙ্গীতে তার কন্ট্রিবিউশন রাখতে পারে, এবং ভবিষ্যতে সে অনেক বড় একজন মানুষ এবং শিল্পী হয়ে আমাদের সামনে আর থাকতে পারে, আমাদের সামনে আসতে পারে। সেই দোয়া আমাদের তরফ থেকে থাকবে। এবং আমরা শেষ করার আগে একটা গান শুনতে শুনতে আমরা শেষ করব। বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে, কার ছোঁয়া লাগে যেন মনো বিনা তারে, কার ছোঁয়া লাগে যেন মনো বিনা তারে, কি যেন সে খুঁজে মোরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। কিছু যেন বুঝি তার কিছু অজানা, যতবার ভুলে যাই মনে না মানা গো, কিছু অজানা, কিছু যেন বুঝি তার কিছু অজানা, যতবার ভুলে যাই মনে না মানা গো, কিছু অজানা, হাসির মায়ায় মধু বেদনারে, কার ছোঁয়া লাগে যেন মনো বিনা তারে, কার ছোঁয়া লাগে যেন মনো বিনা তারে, কি যেন সে খুঁজে মোরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন, বারে বারে কে যেন, বারে বারে কে যেন ডাকে। বাহ বাহ বাহ, টাটা।